স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। 13 নভেম্বর রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন ঘিরে শঙ্কা কাটছে না জনমনে। ভীতি কাটাতে পুলিশ সদর দপ্তর থেকে মাঠ পর্যায়ে নিরাপত্তা জোরদারের বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ নিরাপত্তা ছক কষেছে ডিএমপিও। রাজধানী সহ সারা দেশে বাড়ানো হচ্ছে পুলিশের টহল, চেকপোস্ট ও গোয়েন্দা নজরদারি। বিস্তারিত জানাচ্ছেন মাসুদা লাবনী। 13 নভেম্বর ঘিরে এক ধরনের অনিশ্চয়তা আছে, জনমনে আছে নানা গুঞ্জন। মাঠের রাজনীতিতে না থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এদিনে জুলাই আগস্টে হত্যা মামলায় শেখ হাসিনার রায়ের তারিখ ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অন্যদিকে রাজধানীতে লকডাউনের ডাক দিয়েছে আওয়ামী লীগের পলাতক নেতারা। যদিও বেশ কয়েক মাস ধরেই রাজধানীর অলিগলি ও প্রধান সড়কে বিচ্ছিন্নভাবে ঝটিকা মিছিল করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরা। নাক মুখ ঢেকে মিছিল করে মুহূর্তেই লাপাত্তা হয়ে যাচ্ছে সমর্থকরা, আর সেই মিছিলের ছবি ছড়িয়ে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পুলিশ বলছে যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রস্তুত রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাই কোনো কারণ নেই আতঙ্কিত হওয়ার। 13 নভেম্বর তারা করা বা এরকম কিছু পরিকল্পনা করছে, এগুলো আমাদের নজরে এসেছে। আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রেখেছি এবং আশা করি নগরবাসীর মধ্যে সংক্রান্ত বিষয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। শুধু 13 নভেম্বর না, আমরা প্রতিটা দিনকেই নির্বাচনের আগে এবং পরে প্রতিটা দিনকেই আমরা চ্যালেঞ্জ হিসেবে দেখছি এবং এই জন্য আমাদের যে যা করণীয় আমরা সার্বক্ষণিক মনিটরিং করা এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো, আমরা সবকিছু কার্যক্রম চলমান আছে। তবে ইতিমধ্যে রাজধানীর বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনায় অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন সহ ঢাকার প্রবেশপথগুলোতে থাকছে বাড়তি চেকপোস্ট। পুরো রাজধানীতে মোতায়েন থাকছে 6500-এর বেশি পুলিশ সদস্য। নিরাপত্তা ব্যবস্থা সমন্বয় করছেন ডিএমপি কমিশনার। সঙ্গে থাকছে র্যাবের 15 ব্যাটালিয়নের অন্তত 8000 সদস্য। ঢাকা সহ এর আশেপাশের এলাকাগুলোতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য প্রায় 70টির অধিক টহল বা পেট্রোল প্রতিদিন পরিচালনা করা হবে। এর পাশাপাশি নিরাপত্তা তল্লাশি চালানোর জন্য চেকপোস্ট স্থাপন করা হবে। তারপরও ঢাকার অন্তত 5টি স্থানে নাশকতা হতে পারে এমন তথ্যের ভিত্তিতে প্রস্তুত থাকছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই লকডাউন কর্মসূচিতে ঘিরে উত্তপ্ত ঢাকার রাজনীতির মাঠও। আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি 13 নভেম্বর আওয়ামী বিরোধী দলগুলোর নেতাকর্মীরা ঘোষণা দিয়েছেন মাঠে থাকার। জনমনে বাড়ছে উদ্বেগ, উৎকণ্ঠা। এমন নাশকতার ঘোষণা জননিরাপত্তাকে কোথায় ঠেলে দিচ্ছে? এমন প্রশ্নের উত্তর হয়তো পাওয়া যাবে 13 নভেম্বর। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। রাজধানী ঢাকা ও আশপাশের জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে মোট 14 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বুধবার বিজিবির সদর দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এর মধ্যে রাজধানীতে মোতায়েন করা হয়েছে 12 প্লাটুন বিজিবি, আর গাজীপুর ও নারায়ণগঞ্জে মোতায়েন করা হয়েছে 1 প্লাটুন করে বিজিবি। সকাল থেকে তারা মাঠে টহল দিচ্ছেন। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কাজ করছে বিজিবি সদস্যরা। এদিকে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও 44 নেতাকর্মী গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। দর্শক, এই নিয়ে আরও বিস্তারিত জানাতে ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম ও শরীফ সুমন। শুরুতেই যাচ্ছি আরিফের কাছে। আরিফ, আপনি এই মুহূর্তে কোথায় আছেন আর নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন জানাবেন আমাদের। তবে সকাল থেকে রাজধানীর যে প্রবেশ পথগুলো রয়েছে আমরা ঘুরে দেখেছি এবং যেই স্পর্শকাতর যে জায়গাগুলো রয়েছে সেই সব জায়গাগুলোতে আমরা দেখেছি যে বিজিবির যে অতিরিক্ত ফোর্সের যে মোতায়েন সেটি আমরা দেখতে পেয়েছি। একই সাথে পুলিশ সদস্যদের সংখ্যাও কিন্তু বাড়ানো হয়েছে। আর আপনি জানেন যে কাল যেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এবং যে অঙ্গ সংগঠন রয়েছে তাদের যে কর্মসূচিটি রয়েছে সেটিকে ঘিরে কিন্তু ইতিমধ্যে বিভিন্ন জায়গায় আগুনের যে ঘটনা, এই ধরনের কিন্তু ঘটনা ঘটেছে। আর এর প্রেক্ষিতে কিন্তু এখন পর্যন্ত গতকাল রাতেও কিন্তু আমরা দেখেছি যে 44 জনকে গ্রেফতার করা হয়েছে। আর যাদেরকে গ্রেফতার করা হচ্ছে তারা কিন্তু নিষিদ্ধ ছাত্রলীগ বা যুবলীগ বা
আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠন রয়েছে সেই অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাই কিন্তু গ্রেপ্তার হচ্ছেন। আর একই সাথে আরেকটি বিষয় আমরা দেখেছি, সেটা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা রয়েছেন তাদের যে নিরাপত্তা ব্যবস্থা, তল্লাশির যে ব্যবস্থা, এই সব কিছু কিন্তু খুব গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। একই সাথে ডিএমপিতেও কিন্তু কিছুক্ষণ আগে হচ্ছে আমাদেরকে জানানো হয়েছে যে তারা হচ্ছে আগামীকাল বা যে কর্মসূচি বা আজকের দিন থেকে যে কর্মসূচি এগুলো হচ্ছে যে কোনো ধরনের হচ্ছে অপতৎপরতা রয়েছে সেই বিষয়গুলো হচ্ছে প্রতিহত করার জন্য তারা প্রস্তুত রয়েছেন। আর এছাড়াও আরেকটি বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে রাজনৈতিক যে দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলোর যে নেতাকর্মীরা, শীর্ষস্থানীয় যে নেতাকর্মীরা রয়েছেন তারাও বলছেন যে এ ধরনের যে কর্মসূচি বা জ্বালাও পোড়াও যে কর্মসূচি, এ ধরনের কর্মসূচি প্রতিহত করার জন্য তারাও কিন্তু আগামীকাল এবং আজ সন্ধ্যা থেকে কিন্তু তারা মাঠে থাকবেন। এই ছিল আমার কাছে ঢাকা থেকে আমাদের আরেক সহকর্মী আছেন নারায়ণগঞ্জে আছেন আমাদের সহকর্মী শরীফ, আপনি জানাবেন সেখানকার নিরাপত্তা ব্যবস্থা কেমন রাখা হয়েছে? যেমন জানাচ্ছিলেন ঢাকা পরিস্থিতি, নারায়ণগঞ্জ জেলাতেও কিন্তু ঢাকার যে প্রবেশদ্বার সেই প্রবেশদ্বারগুলোতে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ করে এই ঢাকা থেকে যে দুটি মহাসড়ক গিয়েছে, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ও ঢাকা সিলেট মহাসড়ক, সেই মহাসড়ক দুটি কিন্তু নারায়ণগঞ্জের উপর দিয়ে গিয়েছে এবং এই মহাসড়কগুলোতে কিন্তু ইতিমধ্যে বিজিবি এবং র্যাব সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু টহল, পাশাপাশি এখানে তারা বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করছেন। বিশেষ করে এখানে তল্লাশি অভিযান পরিচালনা করছেন আইন শৃঙ্খলা বাহিনীর যে বিভিন্ন ইউনিটগুলো রয়েছে তারা জেলা জুড়ে কিন্তু তারা সর্বোচ্চ যে নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। নারায়ণগঞ্জ জেলার পুলিশ সহকারী অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী আমাদেরকে জানিয়েছেন গত 24 ঘন্টার ব্যবধানে নারায়ণগঞ্জ জেলায় নাশকতাকারী সন্দেহে 13 জন আওয়ামী লীগের নেতাকর্মীকে তারা আটক করেছেন এবং জেলা জুড়ে কিন্তু ভ্রাম্যমাণ আদালত এবং এখানে পুলিশ, র্যাব, বিজিবি সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর ইউনিট তারা এখানে তৎপর রয়েছেন। তারা এখানে রাতভর এখানে তারা তল্লাশি করছেন। আপনাদেরকে আরও জানিয়ে রাখি, আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কিন্তু যে রাজনৈতিক দলগুলো রয়েছে বিএনপি, জামাত সহ বিভিন্ন যারা এনসিপি সহ তারা কিন্তু জানিয়েছেন এই যে লকডাউন ঠেকাতে, বিশেষ করে লকডাউনের নাশকতা রোধে তারাও কিন্তু এখানে তারা বিভিন্ন ধরনের কার্যক্রম তারা পরিচালনা করবেন এবং এই নির্বাচনের আগে সহিংসতা রোধে সরকারকে কঠোর ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাথে বিএনপি মহাসচিবের এক বৈঠক শেষে স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এই আহ্বান জানান। বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই। বিএনপির নির্বাচনী প্রস্তুতি জানতে চেয়েছেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। পরে আমির খসরু বলেন, আওয়ামী লীগ নির্বাচনী রেসে নেই, দেশেও নেই। সন্ত্রাসী কর্মকাণ্ড যে কেউ করতে পারে। দেশে নির্বাচনী আমেজ চলছে, সন্ত্রাসী কর্মকাণ্ড করে তা বাধাগ্রস্ত করার সুযোগ নেই। বাংলাদেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় ইউরোপীয় ইউনিয়ন। সুষ্ঠু ভোট আয়োজনে পাশে থাকবে ইইউ। আশা করছি তাদের আইন শৃঙ্খলা বাহিনী আরো শক্ত অবস্থানে থাকবে, আরো কঠিন অবস্থানে থাকবে এবং এটার সমাধানে তারা আরো সচেষ্ট থাকবে। আওয়ামী লীগ তো নির্বাচনের রেসেও নাই, দেশেও নাই, আওয়ামী লীগ নেত্রীও নাই, সুতরাং এটা আলোচনার কোনো বিষয় হতে পারে আমরা মনে করি না। আর এরকম সন্ত্রাসী কর্মকাণ্ড তো যে কেউ, আওয়ামী লীগ কেন, যে কেউ করতে পারে। তো সন্ত্রাসী কর্মকাণ্ড তো এটার থেকে যদি আপনি সুরক্ষা চান তাহলে আইন শৃঙ্খলা বাহিনীকে তাদের দায়িত্ব পালন করতে হবে সঠিকভাবে। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে গণভোট ইস্যুতে চলমান সংকটের সমাধান আশা করছে জামায়াত। এমন মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। পল্টনের সমাবেশের পরের দিন বুধবার 8 দলের বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব কথা জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল। জানান, তাতেও দাবি আদায় না হলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রার মতো কর্মসূচি দেবে 8 দল। ফ্যাসিবাদ বিরোধী অবস্থান ধরে রাখতে কাল থেকে 3 দিনের আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত সহ 8টি দল। 13 নভেম্বর আওয়ামী লীগের লকডাউন প্রতিরোধে রাজপথে থাকার ঘোষণা দিয়েছে 8 দলের নেতারা। মূল কর্মসূচি হচ্ছে প্রধান উপদেষ্টা কার্যালয় যমুনার সামনে অনির্দিষ্ট অবস্থান, এটি আমাদের মূল প্রোগ্রাম। তো আজকের বৈঠকেও সেটি সিদ্ধান্ত হয়েছে। তো সরকারের কাছে সাক্ষাতের সময় চাওয়া হয়েছে, সেই প্রেক্ষিতে নিয়মতান্ত্রিক উপায়ে সমাধানটাকে আমরা প্রাধান্য দিচ্ছি বলে ওনারা সময় দিতে চেয়েছেন বিকাল আজকে 4টার মধ্যে। আন্দোলনরত 8 দলের ঘোষিত কর্মসূচি
13ই নভেম্বর বৃহস্পতিবার ফ্যাসিবাদী শক্তির নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে 8 দলের নেতৃবৃন্দ সর্বস্তরের জনশক্তি সহ দেশব্যাপী রাজপথে অবস্থান করবে। আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে না দেওয়ার দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। সেই সাথে জাতীয় পার্টি 14 দল সহ যারা 2024 সালের ডামি নির্বাচনে অংশ নিয়েছে তাদের ইসি সংলাপে না ডাকার আহ্বানও জানায় দলটি। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সিইসির সঙ্গে বৈঠক করে গণ অধিকার পরিষদ। পরে দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন। তিনি জানান, আওয়ামী লীগের কেউ স্বতন্ত্র হিসেবে নির্বাচনের সুযোগ পেলে তারা নির্বাচন বানচালের চেষ্টা করবে। এছাড়া জাতীয় পার্টি বা 14 দলকে নির্বাচন কমিশনের সংলাপে ডাকলে জনগণ আন্দোলন করবে বলেও জানান তারা। কাল থেকে রাজনৈতিক দলগুলোর সাথে ইসি সংলাপ শুরু করবে। আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে চায়। এই চ্যালেঞ্জটা আসলে কিভাবে মোকাবেলা করা হবে? আমাদের দলের পক্ষ থেকে লিখিত অভিযোগ প্রধান নির্বাচন কমিশনারের কাছে আমরা জমা দিয়েছি এবং তার সাথে আমাদের বৈঠক হয়েছে। আলোচিত শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হত্যা নির্যাতনের অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন 12 জানুয়ারি দাখিল করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। একই ট্রাইব্যুনাল চট্টগ্রামের ছাত্রদল নেতা ওয়াসিম সহ 11 জন হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় চট্টগ্রাম 6 আসনের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী সহ কয়েকজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন 12 জানুয়ারি দাখিল করতে ট্রাইব্যুনালে নির্দেশ দেন। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে রংপুরের আবু সাইদ নিহতের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার 12তম দিনের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত চলছে। সাক্ষ্য দিচ্ছেন এক পুলিশ কর্মকর্তা। বিচার কাজ নিয়ে আপত্তি থাকলে শেখ হাসিনাকে দেশে এসে মোকাবিলা করতে হবে, এমনটা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। দুপুরে ট্রাইব্যুনালে এই কথা বলেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। তৈরি করা আইন এবং অনুপস্থিতিতে কিভাবে বিচার চলবে সেই প্রক্রিয়াটা তারাই তৈরি করেছে। তো সেইখানে সেই প্রক্রিয়া অনুসরণ করে বিচার কার্যক্রম পরিচালিত হচ্ছে। এখন এই ক্ষেত্রে অনিয়ম কি হচ্ছে সেটা যদি ধরাতে হয় তাহলে আসামিকে উপস্থিত হতে হবে। উপস্থিত হয়ে আবেদন করে বলতে হবে যে এইখানে এই অনিয়ম হচ্ছে, এখানে এই অনিয়ম হচ্ছে, এখানে অনিয়ম। পলাতক আসামি পক্ষে অন্য কোনো ব্যক্তির কোনো কথা বলার সুযোগ নাই, শুধুমাত্র স্টেট ডিফেন্স লয়ার ছাড়া। আন্ডারওয়ার্ল্ডের দ্বন্দ্বেই খুন হন শীর্ষ সন্ত্রাসী মামুন। তাকে হত্যার নির্দেশ দিয়েছে ইমন মামুন গ্রুপের আরেক শীর্ষ সন্ত্রাসী রনি। তবে শীর্ষ সন্ত্রাসী ইমন এই হত্যার সাথে জড়িত আছে কিনা তা তদন্ত করা হচ্ছে। বুধবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি জানান, শুটার রবিন আর ফারুককে ঘটনার 32 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা হয় নরসিংদী থেকে। তাদের তথ্যে বাকিদের ধরা হয়। উদ্ধার করা হয় 2টি পিস্তল, 6 রাউন্ড গুলি আর 1.5 লাখ টাকা। ডিবি বলছে 2 লাখ টাকায় মামুনকে হত্যার চুক্তি হয়। কিলিং মিশনে এখন পর্যন্ত 9 জনের সংশ্লিষ্টতা পেয়েছে গোয়েন্দা পুলিশ। হত্যার আগের রাতে মিরপুরে শীর্ষ সন্ত্রাসী রনির বাসায় হয় হত্যার পরিকল্পনা। নরসিংদী ও ঢাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত 5 জন আসামিকে গ্রেপ্তার। ঘটনায় ব্যবহৃত সরবরাহকৃত অর্থ, ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল, 2টি পিস্তল, তারপরে আপনার অস্ত্রগুলি উদ্ধার করা হয়। বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় বিশ্বের 150টি দেশের প্রতিনিধি নিয়ে ব্রাজিলের বেলেমে অনুষ্ঠিত হচ্ছে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলনের 30তম অধিবেশন COP30। 11 থেকে 21 নভেম্বর পর্যন্ত এই বৈশ্বিক জলবায়ু সম্মেলনে বাংলাদেশ থেকে শিশু প্রতিনিধি হিসেবে অংশ নিচ্ছে উপকূলীয় সাতক্ষীরার নৌসিন ইসলাম আর নূর আহমেদ জিদান। সম্মেলনে তারা দুর্যোগের নানা সংকটের বাস্তব চিত্র তুলে ধরবেন। মাকসুদ রহমানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।
জলবায়ু পরিবর্তনের ফলে বিভিন্ন দুর্যোগে অনিশ্চিত হয়ে পড়ে শিশুর নিরাপত্তা। বেড়িবাঁধ ভেঙে বাড়িঘর, ফসলের জমি নষ্ট হলে জীবিকা হারিয়ে বাবা মায়ের সাথে অনেকে আশ্রয় নেয় শহরের বস্তিতে। অস্বাস্থ্যকর পরিবেশে বেড়ে ওঠে জীবন। অনুকূল পরিবেশ না থাকায় শিশুর শারীরিক মানসিক বিকাশ হয় না। জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলনের 30তম অধিবেশনে অংশ নিয়ে দুর্যোগের এসব বাস্তব চিত্র তুলে ধরবেন উপকূলীয় শিশু নওশিন আলম ও নূর আহমেদ জিদান। শিশুদের যে সমস্যাগুলো সেগুলো আমরা এবার কপের যে নীতি নির্ধারক বিশ্ব নেতাদের মঞ্চে আমরা তুলে ধরব এবং আমাদের বাস্তব অভিজ্ঞতাগুলো সেই কপ সম্মেলনের বিশ্ব নেতাদের মাঝে এবার তুলে ধরব। আমরা যারা শিশুরা আছি তাদের কথা শুনুন এবং আমরা যে সমস্যাগুলো ফেস করছি সেগুলো আমাদের থেকে আপনারা যখন শুনবেন তখন অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে আসলে আমরা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। বিশ্ব ফোরামে উপকূলীয় শিশুদের প্রতিনিধিত্ব করা সন্তানদের নিয়ে গর্বিত তাদের অভিভাবকরাও। বিশ্ব দরবারে যেতে পারছে এবং বিশ্ব নেতৃত্বের সাথে তারা যে হাত মিলিয়ে চলতে পারছে এত কম বয়সে, এটা আমার অনেক গর্বের বিষয়। আমার ছেলে নূর আহমেদ জিদান এখানে চান্স পাওয়ায় আমি সত্যি খুব গর্বিত এবং আনন্দিত যে এত শিশুর মধ্য থেকে আমার ছেলেকে তারা এই ক্লাইমেট চেঞ্জের পরে পছন্দ করেছে এবং নিয়েছে এবং দীর্ঘ 2 বছর কাজ করছে। এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক পরিকল্পনায় শিশুদের সম্পৃক্ত করতে ও শিশুদের দাবি আদায়ে সামনের সারিতে নিতে পরিকল্পনার কথা জানান প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক। শিশুরাই সবচেয়ে ভালনারেবল ক্লাইমেট চেঞ্জের ইম্প্যাক্টে, কিন্তু এই শিশুদের জন্য আসলে আমাদের প্ল্যানিং বা আমাদের ইমপ্লিমেন্টেশনে অত বেশি নজর আমরা দেই না। দুর্যোগ হলেই যদি শিশুদের পড়াশোনা বন্ধ হয় তাহলে তো তাদের ভবিষ্যৎ বিঘ্নিত হবে। সো আমরা এই উপলব্ধি থেকেই আসলে এই উদ্যোগ। জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনে 12,000-এর বেশি জলবায়ু আন্দোলনের কর্মী অংশ নিচ্ছে। বৈশ্বিক জলবায়ু সম্মেলনে বাংলাদেশের উপকূলীয় 2 শিশু তাদের কণ্ঠ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরে সমাধানের পথ খুঁজবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিখোঁজের 11 বছর পর দেশে ফিরলেন 4 সন্তানের জননী সান্ত্বনা। ভারতের পেট্রাপোল সীমান্ত দিয়ে বেনাপোলে পৌঁছান তিনি। 2 দেশের ইমিগ্রেশনের কার্যক্রম শেষে সংশ্লিষ্টদের মাধ্যমে সান্ত্বনাকে স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়া হয়। অবৈধ পথে 11 বছর আগে ভারতে গিয়ে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন এই নারী। দীর্ঘ বছর পর সান্ত্বনাকে ফিরে পেয়ে খুশি স্বজনরা। সান্ত্বনার বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার কাস্তিপুর গ্রামে। 4 সন্তানের জননী ছিলেন তিনি। 11 বছর আগে হঠাৎ নিখোঁজ হন। দিশেহারা হয়ে পড়েন স্বজনরা। স্বজনরা জানান মানসিকভাবে অসুস্থ ছিলেন সান্ত্বনা। নিখোঁজের পর জানতে পারেন সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়েন তিনি। পরে পুলিশের হাতে আটকের পর দীর্ঘদিন দেশটির কানপুরের একটি আশ্রয় কেন্দ্রে ছিলেন। গত বছরের 17 জুলাই খোঁজ পাওয়া যায় পশ্চিমবঙ্গের বেসরকারি সংস্থা ঈশ্বর সংকল্পের সমন্বয়ক তপন প্রধানের মাধ্যমে। বাংলাদেশি সংবাদকর্মী ও ফটো সাংবাদিক শামসুল হুদা দীর্ঘদিনের প্রচেষ্টার মাধ্যমে অবশেষে সান্ত্বনাকে ফিরে পান তার পরিবার। প্রতিবন্ধী, সে প্রায় 12 বছর পূর্বে ইন্ডিয়ায় গেছিল। বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ ইন্ডিয়া থেকে নিয়ে এসে আমাদের অবগত করেন। আমরা জানতে পারলাম যে বোম্বের একটা শেল্টারে তাকে পাওয়া গেছে। সেই শেল্টার থেকে আমার সঙ্গে যোগাযোগ করার পর তার পরিবারকে আমি খুঁজে বের করি। 16 মাস পর এই কাগজপত্রে যত তখন জটিলতা ছিল, প্রাতিষ্ঠানিক জটিলতা ছিল, সবকিছু শেষ করে সান্ত্বনাকে আমরা আজকে ফিরিয়ে আনতে পারলাম। এদিকে সান্ত্বনা সীমান্ত পেরিয়ে দেশের মাটিতে পা রাখলে বুকে জড়িয়ে আনন্দে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। উচ্ছ্বসিত এলাকাবাসীও। 12-13 বছর আমার মাকে আমি দেখি না। আমার আরো 3 ভাই আছে, ওরাও আমার মার জন্য কান্নাকাটি করে। আল্লাহর রহমতে আমি খুব সুখী। এই 11-12 বছর পর আমার মাকে আমি পাইলাম ফিরে। এর থেকে আর আমি কি সুখী। 12 বছর আমি অনেক কান্নাকাটি করছি, অনেক টেনশন করছি, চিন্তা করছি। আমার মাটা নাই, মরে গেছে এই মাইয়ের সঙ্গে। তো আপনার ঘরে আল্লাহ ভালো করুক। আপনি আমার মন শান্তি করে দিয়েছেন, আমার মন জয় করে দিয়েছেন। ইমিগ্রেশন পুলিশ আনুষ্ঠানিকতা শেষে সান্ত্বনাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে। সেখান থেকে সাংবাদিক শামসুল হুদার মাধ্যমে একটি বেসরকারি সংস্থা তাকে পরিবারের কাছে হস্তান্তর করে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বিগত সরকারের সংসদ সদস্যদের আমদানি করা 31টি গাড়ি জনস্বার্থে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি যানবাহন অধিদপ্তরে হস্তান্তরের নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর।
বুধবার এই বিষয়ে একটি বিশেষ আদেশ জারি করেছে এনবিআর। নির্দেশনায় বলা হয়েছে, সব শুল্ক কর পরিশোধ করে আমদানিকৃত 31টি গাড়ি আমদানিকারকরা খালাস করেননি, ফলে কাস্টমস আইন অনুযায়ী গাড়িগুলো নিলামে তোলা হয়। নিলামে কোনো নিলামকারী গাড়িগুলোর যৌক্তিক মূল্য বিড না করায় গাড়িগুলো নিলামে বিক্রি না করে জনস্বার্থে ব্যবহারের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে হস্তান্তর করার নির্দেশ দেওয়া হয়েছে। গাইবান্ধায় তুলসী চাষ করে লাভবান হচ্ছে কৃষকরা। ঔষধি এই গাছের বীচি, পাতা, কাণ্ড সবকিছুই বিক্রি হয় বলে লোকসানের ভয় নেই। এছাড়া অল্প খরচে বেশি লাভ হওয়ায় তুলসী চাষে বেশি আগ্রহী হচ্ছে কৃষকরা। আর কৃষি বিভাগও উৎসাহ দিয়ে যাচ্ছে কৃষকদের। সাইফুল ইসলাম প্রিন্সের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গাইবান্ধার বিভিন্ন এলাকায় চাষ হচ্ছে নানা ঔষধি গাছ, আর এই ঔষধি গাছের প্রায় 80% হচ্ছে তুলসী। 4 মাস অন্তর অন্তর প্রতি বিঘা জমিতে তুলসী চাষে 25 থেকে 30 হাজার টাকা আয় করছেন কৃষক। ছায়াযুক্ত জমিতে চাষ করা যায় বলে আলাদা জমির প্রয়োজন হয় না। কলা বাগান বা অন্য ফসলের সাথেও চাষ করা যায়। প্রতি কেজি তুলসী বীজ বিক্রি হয় 4000 টাকা, আর পাতার কেজি 70 টাকা। এছাড়া গাছের কাণ্ড বিক্রি হয় মন প্রতি 1400 থেকে 1600 টাকা। হাজার মনে করেন যে 5 টাকা খরচ হয় 20 শতক জমিতে। 20 শতক জমি তো অবশ্যই আমি মনে করেন 20,000 টাকা পাবো, শতকে 1000 টাকা পাবো। যত ছায়া জমিন হোক তুলসীর আবাদ হয়, তুলসীতে লস হয় না। কিন্তু একটা সমস্যা, একজনের কাছে বেচা না, তাছাড়া বেচার কোনো বুদ্ধি পাওয়া যায় না। কৃষি বিভাগ বলছে তুলসী চাষীদেরকে নিয়মিত পরামর্শ ও প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে তারা। এই বিষয়ে ওই সমস্ত কৃষকদেরকে আরো মোটিভেট করার জন্য তাদেরকে কৃষি বিভাগ থেকে প্রয়োজনীয় বিভিন্ন সময়ে পরামর্শ দেওয়া হয়ে থাকে। কৃষক যেহেতু লাভের মুখ দেখছে, ফলে এটা চাষে তারা বেশি আগ্রহ প্রকাশ করছে। বিভিন্ন ঔষধ কোম্পানি গাইবান্ধায় চাষীদের কাছ থেকে সরাসরি তুলসী গাছের বিভিন্ন অংশ কিনছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ময়মনসিংহ জেলার 11টি সংসদীয় আসনে বইছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া। আসনগুলোর মধ্যে অন্যতম গফুরগাঁও উপজেলা। গফুরগাঁও ও পাগলা এই 2 থানার সমন্বয়ে ময়মনসিংহ 10 সংসদীয় আসন হিসেবে উপজেলাটি পরিচিত। কিন্তু কোন্দল আর বিভক্তিতে জর্জরিত এই আসনটিতে এখনও কাউকে মনোনয়ন দেয়নি বিএনপি। অপরদিকে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীরা প্রচারণা চালাচ্ছেন। এই আসনে মোট ভোটারের সংখ্যা 4,13,175 জন। এর মধ্যে পুরুষ ভোটার 2,13,044 জন এবং নারী ভোটার 2,01,28 জন। মার্জিন ঋণের লাগাম টানতে কড়াকড়ি আরোপ করে আইন সংশোধন করেছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন। এখন বিনিয়োগকারীরা তার মূলধনের বেশি ঋণ নিতে পারবেন না। একই সাথে ইকুইটি থাকতে হবে 5 লাখ টাকা। এছাড়া শিক্ষার্থী, গৃহিণী ও অবসরপ্রাপ্তরা মার্জিন ঋণ পাবেন না, এমন শর্ত জুড়ে দেওয়া হয়েছে। খাত সংশ্লিষ্টরা বলছেন, বাজারে গ্যাম্বলিং বন্ধ বা বিনিয়োগ পরিবেশ ঠিক করতে বিধিমালা সংশোধনের বিকল্প নেই। পুঁজিবাজারের জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছে মার্জিন ঋণ। বাজারে কি পরিমাণ এই ঋণ রয়েছে তার কোনো সঠিক হিসেব না থাকলেও খাত সংশ্লিষ্টরা বলছেন, মার্জিন ঋণ 18,000 কোটি টাকার কম নয়। 1999 সালের বিধিমালা অনুযায়ী পুঁজিবাজারে মার্জিন ঋণ দেয় ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকগুলো, যা নিয়ে ফোর্সড সেলে পরে পুঁজি হারিয়েছেন হাজারো বিনিয়োগকারী। এবার মার্জিন ঋণের লাগাম টানতে বেশ জটিল শর্ত আরোপ করেছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন। নতুন বিধিমালা অনুযায়ী বিনিয়োগকারীরা তার নিজস্ব মূলধনের বেশি ঋণ পাবেন না, ইকুইটি থাকতে হবে 5 লাখ। এছাড়া কোনো শিক্ষার্থী, গৃহিণী ও অবসরপ্রাপ্তরা মার্জিন ঋণ পাবেন না, তবে অর্থ সচ্ছল অবসরপ্রাপ্তরা এই সুবিধা পাবেন। পাশাপাশি দুর্বল ও ঝুঁকিপূর্ণ কোম্পানিতে বিনিয়োগ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। দেখুন, পুরো বিষয়টা যদি আমি বলতে চাই তাহলে আপনাকে জানতে হবে যে মার্জিন ঋণটা আমাদের বাংলাদেশে এতদিন মিসইউজ হতো। মিসইউজ হওয়ার কারণে আমরা যে প্রায় বলি যে 20,000 কোটি টাকার মতো অর্থনীতিতে নেগেটিভ ইকুইটি, তার একটা অন্যতম রিজন হচ্ছে যে আনপ্ল্যান্ড যে মার্জিন রোলটা ছিল। তাই আমরা যখন মার্কেট রিফর্ম করতে যাই তখন সবার আগে চিন্তা করলাম যে আসলে এই জায়গাটা যদি আমরা বন্ধ করতে না পারি তাহলে কি হবে, বাজারে কিন্তু নেগেটিভ ইকুইটি আরো বাড়তে থাকবে এবং বাজারে তারল্য সংকট দেখা দিবে। সেই কারণে মার্জিন ওই কোম্পানিগুলোই পাবে যে কোম্পানিগুলো আসলে মার্জিন পাওয়ার যোগ্য। মার্জিন ঋণ সংস্কার কমিটির প্রধান জানান, বেনামি অ্যাকাউন্ট থেকে বাজারে গ্যাম্বলিং করা হয়। অনেকের দৃশ্যমান কোনো আয় না থাকলেও পুঁজিবাজারে কোটি টাকা বিনিয়োগ করে। এসব বন্ধ করা ও একই সাথে বিনিয়োগ পরিবেশ ঠিক করতে মার্জিন ঋণ বিধিমালা পরিবর্তন আনা হয়েছে। এটা একটা ট্রেলিং টি, তার মানে লাস্ট 12 মাসের ইপিএস কে আপনার অ্যাকুমুলেট করা হবে। তাহলে সত্যিকারের ব্যবসায়িক যে গ্রোথটা আসলে কি সে ওয়ান অফ ইনকাম করলো না তার সেই কনসিস্টেন্ট রিটার্নটা আছে।
তাহলে যেহেতু আমি ঋণ দিচ্ছি, রিটার্নটা যদি কনসিস্টেন্ট না হয়, তাহলে তো আপনি এখনই ঋণ নিচ্ছেন, কিছুদিন পরে আপনি আবার আনসার্টেনটি বা ঝামেলায় পড়ে যাচ্ছেন। যেখানে 20% মতো ইফেক্টিভলি সুদ হয়, কারণ আপনি খেয়াল করে দেখবেন প্রতি 3 মাস অন্তর অন্তর মার্জিনের যে সুদটা হয়, এই সুদটা অটো প্রিন্সিপালে কনভার্ট হয়ে যায়। তো আমরা এই জায়গায় এবার রিকমেন্ডেশন রেখেছি যে না, 3 মাসের মধ্যে যে পরিমাণ সুদ আছে, এই সুদটা হয় নগদ টাকাটাকে জমা দিতে হবে, অন্য জায়গায় ব্যাংক ঋণ নিলে যেরকম সুদ দিতে হয়, হয় তাকে নগদ টাকা জমা দিতে হবে, না হলে শেয়ার বিক্রি করে অ্যাডজাস্ট করা হবে। নতুন এই বিধিমালা অনুযায়ী 5 লাখ টাকার নিচে বিনিয়োগ থাকলে মার্জিন লোন পাওয়া যাবে না। ঋণ গ্রহীতার পোর্টফোলিওতেও নিজস্ব বিনিয়োগ মূল্য 50% নামলেই ফোর্স সেল বা বাধ্যতামূলক শেয়ার বিক্রি হবে। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা। ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা ব্যর্থ হওয়ার সঙ্গে সঙ্গে বাড়ছে গাজা বিভক্তির ঝুঁকি। এখনো উপত্যকার 53% ভূমি ইসরায়েলের দখলে। এতে নিজ বাড়িতে ফিরতে পারছেন না ফিলিস্তিনিরা। এমনকি যুদ্ধবিরতির পরও ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত 1500 ভবন ধ্বংস হয়েছে বলে জানিয়েছে গণমাধ্যম। যতদূর চোখ যায় শুধুই ধ্বংসস্তূপ। এ দৃশ্য যুদ্ধ বিধ্বস্ত গাজার। দীর্ঘ প্রতীক্ষার যুদ্ধবিরতি হলেও স্বস্তি মেলেনি ফিলিস্তিনিদের। এখনো থেমে থেমে চলছে হামলা। এর মধ্যেই এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, যুদ্ধবিরতির পর ইসরায়েলি আগ্রাসনে ধ্বংস হয়েছে অন্তত 1500 ভবন। যদিও এ পদক্ষেপে সাফাই দিয়ে আইডিএফ জানায়, চুক্তি অনুসারে গাজা জুড়ে সুড়ঙ্গ সহ সমস্ত সন্ত্রাসী অবকাঠামো ভেঙে ফেলা হবে। এই ভবনগুলোর ভেতরে সুড়ঙ্গ ছিল বলে দাবি তাদের। তবে বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের একের পর এক বিতর্কিত পদক্ষেপে ট্রাম্পের পরিকল্পনা ব্যর্থ হওয়ার সঙ্গে সঙ্গে বাড়ছে গাজা বিভক্তির ঝুঁকি। তথ্য বলছে, 10 অক্টোবর নেতানিয়াহু বাহিনী গাজার 53% অংশ নিয়ন্ত্রণে নিয়েছে, যার মধ্যে রয়েছে দক্ষিণের রাফা, গাজা সিটির কিছু অংশ এবং বিস্তীর্ণ কৃষিভূমি। বাকি অংশে প্রায় 20 লাখ লোক ধ্বংসস্তূপ ও সামরিক আবাসস্থানের মধ্যে দিনাকার্য চালিয়ে যাচ্ছে। এদিকে যুদ্ধবিরতির পরবর্তী ধাপ এখনো স্তব্ধ অবস্থায় রয়েছে। এ পরিস্থিতিতে গাজা পুনর্গঠনের কাজ ইসরায়েল নিয়ন্ত্রিত ভৌগোলিক অংশ পর্যন্ত সীমাবদ্ধ হয়ে যেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা, যা গাজাকে দীর্ঘমেয়াদে বিভক্ত করে তোলার প্রবণতা বাড়ছে। আফরিন মৌ, নিউজ 24। জর্জিয়া আজারবাইজান সীমান্তে তুরস্কের একটি C-130 সামরিক কার্গো বিমান বিধ্বস্ত হয়ে 20 আরোহীর সবাই নিহত হয়েছেন। মঙ্গলবার আজারবাইজান থেকে তুরস্কে ফেরার পথে জর্জিয়া আজারবাইজান সীমান্তে বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই জর্জিয়া ও আজারবাইজানের সহায়তায় অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু হয়েছে। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান এবং আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।